আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশন সংবাদে, সঙ্গে আছি নাহিদ জামান সোমা। শুরুতেই পানির ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। কোন সরকারের অধীনে আগামী নির্বাচন, এখনই আলোচনার তাগিদ ইউরোপীয় ইউনিয়নের। বাক স্বাধীনতা এবং মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগ। কারচুপির শঙ্কা থাকলেও ইউপি নির্বাচনে যাবে বিএনপি, কাউন্সিল নিয়ে ষড়যন্ত্র করছে সরকার, বলেছেন নেতারা। বিএনপির কাউন্সিলে আগ্রহ নেই সরকারের, বললেন হানিফ। দলীয় চূড়ান্ত প্রার্থী তালিকা 15 ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্রে পাঠানোর নির্দেশ। রাজধানীর বাড্ডা থেকে দুদিনের নবজাতক চুরি, ক্রেতা সেজে শান্তিবাগ থেকে উদ্ধার করল র্যাব। শুনছিলেন পানির ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবারে বিস্তারিত। আগামী জাতীয় নির্বাচনকালীন সরকারের ধরন কী হবে তা নিয়ে এখনই সরকার এবং বিরোধীদের মধ্যে আলোচনা শুরুর তাগিদ দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের দক্ষিণ এশিয়া সংক্রান্ত সংসদীয় প্রতিনিধি দল। ব্লগার হত্যার তদন্তে ধীরগতি এবং দু একটি পত্রিকার সম্পাদকদের সঙ্গে সরকারের আচরণ উল্লেখ করে তারা সার্বিকভাবে বাংলাদেশের বাক স্বাধীনতা এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। রাজধানীর একটি হোটেলে 3 দিনের সফরের অভিজ্ঞতা প্রকাশ করতে ডাকা সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের দক্ষিণ এশিয়া সংক্রান্ত সংসদীয় প্রতিনিধি দলের প্রধান জিন ল্যাম্বার্ট জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাদের বাংলাদেশের বাক স্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতি, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও বাণিজ্য বিষয়ে কথা হয়েছে। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কোনো আলোচনা না হলেও সংবাদ সম্মেলনে ল্যাম্বার্ট তাগিদ দেন, নির্বাচনের 2-1 সপ্তাহ আগে নয়, আগামী নির্বাচনের সময় সরকার ব্যবস্থার ধরন কী হবে তা নিয়ে সকল পক্ষে আলোচনা শুরু করতে হবে এখনই। এক সরকার থেকে অন্য সরকারের ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যাই হোক না কেন তা ঠিক করতে হবে এখনই। আপনি এটা নির্বাচনের 2-3 সপ্তাহ আগে ঠিক করতে পারেন না। শুধু রাজনৈতিক দলই নয়, সংশ্লিষ্ট অন্যান্য সংগঠনও এই আলোচনায় অংশ নিতে পারে। বাংলাদেশে গণমাধ্যম ও সার্বিকভাবে বাক স্বাধীনতা নিয়ে উৎকণ্ঠাও প্রকাশ করেন ল্যাম্বার্ট। প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের ব্লগার হত্যাকাণ্ড নিয়ে কথা হয়েছে। আমরা নিশ্চয়তা চেয়েছি যাতে তদন্ত কাজ যথাযথ হয় এবং নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেই হয়। তিনি জানান, বাংলাদেশের ধারাবাহিক উন্নয়ন নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়ন তার সহযোগিতা নিঃশর্তভাবে অব্যাহত রাখবে। আমিনুল হক, বাংলা ভিশন, ঢাকা। এর আগে বিজিএমইএ এর সঙ্গে বৈঠকে পোশাক কারখানার নিরাপত্তা এবং কর্মপরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলটি। তবে শ্রমিকদের অধিকার নিয়ে আরও কাজ করার সুযোগ আছে বলেও জানিয়েছে তারা। ইউরোপীয় ইউনিয়ন সংসদীয় দলের সঙ্গে বৈঠকের পর গতকাল সংবাদ সম্মেলনে এসব কথা জানান পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান। আর ইউরোপীয় সংসদীয় দলের প্রধান জে ল্যাম্বার্ট সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশে পোশাক কারখানায় নিরাপত্তা এবং কর্মপরিবেশ আগের চেয়ে উন্নত হয়েছে। রানা প্লাজা ট্র্যাজেডির পর বেশ কিছু কারখানার পরিবেশ আন্তর্জাতিক মানে পৌঁছেছে বলেও জানিয়েছেন তিনি। ল্যাম্বার্ট জানান, শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করার বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেবে বিএনপি, জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে কারচুপির শঙ্কা থাকলেও গণতন্ত্রের স্বার্থে এই নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন বিএনপি নেতারা। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির জোর দাবিও জানিয়েছেন তারা। বিএনপি নেতাদের অভিযোগ, দলের জাতীয় কাউন্সিল বানচালে ষড়যন্ত্র করছে সরকার। ইউনিয়ন পরিষদ নির্বাচনে যাচ্ছে বিএনপি। কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক এই ঘোষণাটি আসে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে। তিনি বলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী মনোনয়নের জন্য সুপারিশ করবে। ভয়াবহ দমন-পীড়ন ও ভোটারদের ভোট প্রদানের অধিকার কেড়ে নেওয়ার সম্ভাবনা থাকলেও সেই ক্ষুদ্র পরিসর সম্প্রসারিত করার আন্দোলন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসন্ন ইউপি নির্বাচনে অংশগ্রহণ করবে। ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে আয়োজিত এই আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান বলেন, জাতীয় কাউন্সিলের মাধ্যমে এবার নতুন নেতৃত্ব পাবে বিএনপি। কারচুপির সংখ্যা থাকলেও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান তিনি। নীল নকশায় আমরা দেখতে পাই, আমরা নির্বাচন বিমুখ নই। আমরা নিশ্চয়ই আমরা বিশ্বাস করি
আমরা নির্বাচন করব এবং নির্বাচন যথাযথ আমরা করতে চাই। এদিকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক সমাবেশের আয়োজন করা হয়। নির্বাচন কমিশনের একচোখা নীতির কারণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। ইউনিয়ন কাউন্সিলের যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনেও আমরা সেখানে অংশগ্রহণ করতে চাই, কিন্তু অতীতের যে অভিজ্ঞতা, নির্বাচন কমিশনের একচোখা যে নীতি, এই নীতিতে আজকে সবাই এই নির্বাচন সম্পর্কে সন্দিহান। বিএনপির জাতীয় কাউন্সিল নিয়ে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন দলের নেতারা। 48 ঘন্টা সময় পেলে দেশের যে কোনো জায়গায় কাউন্সিল সফল করা যাবে বলেও জানান তারা। অংশগ্রহণ করার সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। কিন্তু বিএনপির জাতীয় কাউন্সিল বানচালে নির্বাচন কমিশনের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার অভিযোগ হাস্যকর এবং খোঁড়া যুক্তি বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, তাদের কাউন্সিল নিয়ে সরকার দূরে থাক, নিজ দলের নেতাকর্মীদের মধ্যেই কোনো আগ্রহ নেই। গতকাল রাতে ধানমন্ডিতে এক ব্রিফিংয়ে তিনি এসব মন্তব্য করেছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের চূড়ান্ত প্রার্থীর তালিকা 15 ফেব্রুয়ারি কেন্দ্রে পাঠাতেও তৃণমূলের কমিটিকে নির্দেশনা দেওয়ার কথাও জানানো হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সন্ধ্যায় ধানমন্ডি কার্যালয়ে দলের সহসম্পাদকদের সাথে জরুরি বৈঠক করে আওয়ামী লীগ। বৈঠকের পর মাহবুবুল আলম হানিফ বলেন, বিদ্রোহী প্রার্থী ছাড়া দলের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন, আর তৃণমূলের কমিটিকে একক প্রার্থী বাছাই করে কেন্দ্রে পাঠানোর নির্দেশনার কথাও জানান। তফসিল ঘোষণা নিয়ে বিএনপির অভিযোগ সঠিক নয় বলেও মন্তব্য করেন। যারা কখনোই গণতন্ত্রের চর্চা করে না, সেই রকম একটি দলের জাতীয় কাউন্সিল কি হবে না হবে, এটা নিয়ে আমার মনে হয় যে দেশবাসী তো দূরের কথা, বিএনপির সাধারণ নেতা কর্মীদের মধ্যে কোনো আগ্রহ আছে বলে আমরা মনে করি না। অতএব সেই দলের সেই দলের কাউন্সিল নিয়ে নির্বাচন কমিশন অশুভ কোনো চিন্তাভাবনা করবেন, এটা আসলে খুব হাস্যকর এবং অযৌক্তিক একটা খোঁড়া যুক্তি ছাড়া আর কিছুই নয়। এর আগে বঙ্গবন্ধু এভিনিউতে যুবলীগের আলোচনা সভায় বিতর্কিত মন্তব্য অব্যাহত রাখলে বিএনপি নেত্রীকে আইনের আওতায় নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়। বেগম খালেদা জিয়া যদি এই বক্তব্যের প্রত্যাহার না করে এবং জাতির কাছে ক্ষমা প্রার্থনা না করেন, তাহলে তার জন্য তাকে আদালতের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। এই মানববন্ধন কর্মসূচি পালনের মধ্য দিয়ে গোটা জাতি জানিয়ে দেবে, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের কোনো হস্তক্ষেপ করার সুযোগ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করায় ডেইলি স্টার সম্পাদক মাহফুজা নামের পদত্যাগ দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। 1 লাখ টাকায় বিক্রির সময় 2 দিন বয়সী নবজাতককে উদ্ধার করেছে র্যাব। রাজধানীর শান্তিবাগের একটি ফ্ল্যাট থেকে নবজাতক বিক্রির অভিযোগে আটক করা হয়েছে 2 মহিলা সহ 4 জনকে। বাড্ডা নিম্নবিত্ত একটি পরিবার থেকে নবজাতকটিকে লালন পালনের কথা বলে পাচারকারী চক্রটি নিয়ে এসেছে বলে জানিয়েছে র্যাব। নবজাতকের ক্রেতা সেজে শুক্রবার দুপুরে রাজধানীর শান্তিবাগের এই বাড়িটির 2য় তলায় যায় র্যাব সদস্যরা। বিক্রেতা সালমা ও আনোয়ারার সাথে ছিল সাইফুল ও বাবু। আনোয়ারা নামে একজন মহিলা, সে আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসে। এটি হলো সালমা নামে একজন মহিলার বাসা, যিনি বেসিক্যালি নিজেকে মূলত ঢাকা ধানমন্ডি সিটি হাসপাতালের প্রাথমিকভাবে নিজেকে একজন নার্স বলে দাবি করেন। তাদের সাথে আমাদের ইনিশিয়ালি যে যোগাযোগ হয় সে অনুযায়ী তারা ছেলে শিশুর জন্য 1 লক্ষ টাকা দাবি করে। র্যাব জানায়, বাড্ডা এলাকার মিনা নামে এক দরিদ্র মহিলার কাছ থেকে লালন পালনের কথা বলে নবজাতককে নিয়ে আসে এই চক্রটি। সালমা নিজেকে বন্ধ্যা মহিলা দাবি করে তার বাসায় যে হাজির হয় এবং তিনি বাচ্চার মাকে এই বাচ্চাটি তাকে যাতে দিয়ে দেয়, তিনি যাতে পালন করতে পারে, এই জন্য একাধিকবার অনুরোধ করে। ফ্ল্যাটটিতে ছিল হাসপাতালের বেড, অক্সিজেন সিলিন্ডার এবং বিভিন্ন চিকিৎসকের প্রেসক্রিপশন। সাইফুল ও সালমা নিজেদের স্বামী স্ত্রী পরিচয় দিয়ে ফ্ল্যাটটি ভাড়া নেয় গত ডিসেম্বরে। সে জানুয়ারি প্লাস ফেব্রুয়ারি থেকে চলে যাবে, এই পর্যন্ত আমার সাথে শেষ। তাই সে আমার বাসা থেকে 1 তারিখ চলে যাবে। সে কি করে না করে সেটা তো আমার জানার বিষয় না। পাচারকারীদের সঙ্গে জড়িত বাকিদের সম্পর্কে জানতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানায় র্যাব। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। শুধু খেলাপি ঋণের কারণে বছরে প্রবৃদ্ধি অন্তত 1% কম হচ্ছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তাদের মতে ব্যাংকগুলোতে আমানতের সুদের হার কমে যাবার বড় কারণও খেলাপি ঋণ, আর এজন্য অসাধু ব্যাংক কর্মকর্তারা সবচেয়ে বেশি দায়ী বলেছেন এফবিসিসিআই সভাপতি।
অসাধু ব্যাংকার ও ব্যবসায়ীদের যোগ সাজসে রাষ্ট্রের অর্থ কিভাবে তছরূপ হতে পারে মোটা দাগের উদাহরণ শোনালেও বেসিক ব্যাংক। অন্য ব্যাংকগুলোতে খেলাপি ঋণ কম নয়, এতে দুর্বল হয়ে পড়ছে ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি। দেশের ব্যাংকগুলোর খেলাপি ঋণ বরাবরই 10% কাছাকাছি, যা বিশ্বের অন্য দেশের তুলনায় অনেক বেশি। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী ব্যাংকগুলোর দেওয়া মোট 5,53,075 কোটি টাকা ঋণের 9.89% খেলাপি। ঋণের টাকা যাদের হাতে আছে তারা যদি সিনসিয়ার না হয় তাহলে তো টাকা নেবার জন্য লোক তো থাকবেই। আপনি টাকা যদি বিলিয়ে দিতে চান, আপনি তো হাজার হাজার কোটি কোটি লোক পাবেন যে তারা আপনার টাকা নিয়ে যাবে, টাকা দেবে না। যার জন্য রেসপন্সিবল ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হতে হবে ব্যাংকারদের। সরকার বাজেট থেকে সে টাকাটা দিচ্ছে, বাজেটের টাকাটা কার? এটা তো জনগণের টাকা। এই টাকার বিনিময়ে আরেকটা বড় প্রকল্প সরকার নিতে পারতো জনস্বার্থে, সেটা হলো না। এটা স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে ব্যয় করতে পারতো, সেটা হলো না। সেটা একটা ব্যাংকে আমরা ভর্তুকি দিলাম। এফবিসিসি সভাপতি বলছেন, খেলাপি ঋণ শুধু অর্থনীতির জন্য নয়, ভালো ব্যবসায়ীদের জন্য বড় সমস্যা। ব্যাংকগুলোর মধ্যে প্রায় 60,000 কোটি টাকা নন পারফরমেন্স লোন। এত বড় একটা ক্যান্সার নিয়ে একটা ব্যবসায়ী কমিউনিটি চলতে পারে না। একটা ব্যাংকিং ডিভিশন সেক্টর আহত থাকে। খেলাপি ঋণ কমলে দেশের অর্থনৈতিক গতি বাড়বে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। ব্যাড লোনটা না থাকে তাহলে আমাদের স্প্রেডটা কম হয়ে আমাদের ইন্টারেস্ট রেটটা কম হলে পরে বিনিয়োগটা বাড়তো, এবং এই বিনিয়োগের মাধ্যমে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিটা আরও অনেকখানি বেড়ে যেত। হয়তো 1% আরও বেশি পেতে পারতাম আমরা, কিন্তু সেটা আমরা পাচ্ছি না। ঋণ খেলাপিদের রাষ্ট্রীয়ভাবে প্রশ্রয় না দিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। জনশক্তি রপ্তানি খাতে সংশ্লিষ্টদের সক্ষমতা না বাড়ালে 3 বছরে মালয়েশিয়ায় 15 লাখ কর্মী পাঠানো সম্ভব নয় বলে জানিয়েছেন এই খাতে সংশ্লিষ্টরা। তাদের মতে, কর্মী সংকট না হলেও প্রশিক্ষণ, যোগ্যতা এবং ফ্লাইট শিডিউল সহ নানা জটিলতা দেখা দেবে। একই সঙ্গে নতুন করে কর্মী নিবন্ধনের পরামর্শ দিয়েছেন তারা। বিশ্লেষকদের মতে, অভিবাসন ব্যয় সহনশীল রাখা এবং জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে না পারলে সমস্যা বাড়বেই। বাংলাদেশি জনশক্তি রফতানির অন্যতম দেশ মালয়েশিয়ায় G2G পদ্ধতিতে কর্মী পাঠানো শুরু হয় 2013 সালে। প্লান্টেশন সেক্টরে কর্মী যেতে আগ্রহ না থাকায় বছরে 1 লাখ কর্মী পাঠানোর পরিকল্পনায় গেল 3 বছরে পাঠানো হয়েছে মাত্র 7,500-এর মতো। সেই অভিজ্ঞতা থেকেই সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও যুক্ত করে G2G+ পদ্ধতিতে কর্মী পাঠানোর সমঝোতা স্মারকের খসড়া সোমবার অনুমোদন করে মন্ত্রিসভা। জনশক্তি রফতানিকারক বেসরকারি প্রতিষ্ঠানের সংগঠন বায়রার নেতারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। একই সাথে তারা মনে করেন, কর্মী পাঠানোর আগেই পূর্ব প্রস্তুতিমূলক পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে। এয়ারলাইন্সের বিষয় আছে, ডেসপাসের ক্ষেত্রে, সেখানে প্রসেসিংয়ের ক্ষেত্রে, রিক্রুটমেন্টের ক্ষেত্রে, ট্রেনিংয়ের ক্ষেত্রে। শুধু তো আনস্কিল আর লেবার তো যাবে না, নতুন ডাটাবেস করতেই হবে। এখন প্ল্যান্টেশনের ডাটাবেস করে গেছে বলি আমার ফ্যাক্টরিতে কনস্ট্রাকশনে তো এই লোক তারা রিক্রুট করবে না। যদি জিরো কস্টে আমাদের চাহিদাগুলো আসে, অবশ্যই সম্ভব। ওই এন্ডে, রিসিভিং এন্ডে যদি জিরো কস্ট হয়, তাহলে গভর্নমেন্ট আমার একটা সার্ভিস চার্জ ধরে আমাকে এইটার কাজটা করতে দেবে, আমাকে তো ফ্রি অফ কস্ট করতে দেবে না, এবং আমিও সেটা করব না। বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে অদক্ষ শ্রমিক পাঠানোর ঘটনাও কম নয়। সেক্ষেত্রে ওইসব দেশে গিয়ে নির্ধারিত কাজে না জানা, ভাষা জটিলতা সহ নানা সমস্যায় সব হারিয়ে দেশে ফিরতে হয় অনেককে। এই বিষয়টি মাথায় নিয়ে মালয়েশিয়ায় উপযুক্ত কর্মী পাঠানোর পরামর্শ দিয়েছেন এই অভিবাসন বিশেষজ্ঞ। কর্মীদের সক্ষমতা অর্জন যদি করতে হয়, তাদেরকে দক্ষ হিসাবে যেতে হবে, তাদেরকে ভাষা জ্ঞান থাকতে হবে, তাদেরকে সেই কাজের কর্ম পরিবেশ সম্পর্কে যাবার পূর্বে একটা প্রি ডিপার্চার ব্রিফিং নিয়ে তাদের যেতে হবে। ইতিপূর্বে যেরকম ঘটনা ঘটেছে যে অনেক বেশি অভিবাসন ব্যয়তে আমাদের কর্মীরা গিয়ে সেখানে হতাশাগ্রস্ত হয়ে গিয়েছে, সেখানে রাস্তাঘাটে, ফুটপাতে, মসজিদে, মাদ্রাসায় তারা ঘুমিয়েছে, তারা কাজ পায়নি। এই ধরনের ঘটনা যাতে কোনো পুনরাবৃত্তি না ঘটে। চলতি মাসেই বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে G2G+ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক সংবাদ বিরতি, সঙ্গেই থাকুন, ফিরে এসে থাকছে। পুরো সিরিয়া নিয়ন্ত্রণের আশা প্রেসিডেন্ট আসাদের অভিযানে বিদেশি পদাতিক সেনা নামালে বিশ্বযুদ্ধ, সতর্কতা রাশিয়ার। এসএ গেমস ফুটবলের সেমিফাইনাল আজ গুয়াহাটিতে ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ।
আরও একবার স্বাগত জানাচ্ছি বাংলা ভিশন সংবাদে। শিশু প্রহরে শিশু কিশোরদের পদচারণায় মুখর হয়ে ওঠে অমর একুশে বইমেলা। শিশুদের সব বায়না মেটানোর সর্বসাধ্য চেষ্টা করেছেন অভিভাবকেরা। তারা বলছেন, দাম আরেকটু কম হলে শিশুদের বায়না মতো আরও বই কিনে দিতে পারতেন তারা। এছাড়া গত যে কোনো দিনের চেয়ে শুক্রবার ছুটির দিনে মেলায় বেশি ঢল নামে সব বয়সী মানুষের। রাতের বৃষ্টি প্রকৃতিকে আরও শান্ত করে দেয়। শুক্রবার ছুটির দিনে ছুটোছুটিতে শিশু প্রহরটি উপভোগ করে সোনামণিরা। বাবা মায়ের হাত থেকে ছুটে এক স্টল থেকে আরেক স্টলে বই দেখতে ব্যস্ত হয়ে ওঠে তারা। মা বাবাদেরও চেষ্টার সব বায়নায় হা বলতে। একটা বই কিনতে আসছি, টুকটুকি ভাইয়ের জন্য তো কিনতে পারি, কিন্তু ভাই ছিঁড়ে ফেলে। রাজ্যের গল্প, টম এন্ড জেরি, মজার সফর, বিশেষ করে ভূতের গোল্লা আর প্রিন্সেসের। বইমেলা শিশুদের বাড়তি আকর্ষণ ছিল সিসিমপুরের বই। বই আর অনুষ্ঠানের আনন্দের পাশাপাশি খেলার আয়োজনেও তপ্ত তারা। আমি গানের বই দেখছি, তারপর গল্পের বই দেখছি। আমার গানের বই দেখে আর গল্পের বই দেখে খুব ভালো লাগছে। অনেকগুলো ভূতের বই নিয়েছি। অভিভাবকরাও বেজায় খুশি শিশুদের বইমেলায় নিয়ে আসতে পেরে, তবে কিছুটা আপত্তি বইয়ের দাম নিয়ে। যেহেতু বাচ্চাদের জন্য অনেক বই কিনতে হয়, বিভিন্ন ক্রাইটেরিয়ার বই কিনতে হয়, আরও 25-30% কম হতো, তাহলে ওদের জন্য আরও ভ্যারিয়াস টাইপের বই কেনা যেত। আমার বড় মেয়ে যেমন অনেক বই আমি ছোটবেলা ওকে কিনে দিয়েছি, এবং ওর এখন লেখার হাতটা অনেক ভালো, অনেক সুন্দর লিখতে পারে, পড়তে পারে, বা পড়ার আগ্রহটা খুব ভালো। শিশু প্রহর গড়িয়ে বিকেল নামতে টিএসসি থেকে শুরু হয় দীর্ঘ লাইন। এই জনস্রোতের গন্তব্য অমর একুশে বইমেলা। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও ক্লান্তির ছাপ নেই কারো। পাঠক দর্শকদের পাশাপাশি মেলায় অন্তহীন ব্যস্ত লেখক প্রকাশকরাও। নতুন বইয়ের মোড়ক উন্মোচন, অটোগ্রাফ, শুভেচ্ছা বিনিময়ে যেন দম ফেলার সময় নেই তাদের। নজরুল মঞ্চে চলছে একের পর এক বইয়ের মোড়ক উন্মোচন। জ্যোতিকা ঘোষ, বাংলা ভিশন, ঢাকা। শেরপুরের নালিতাবাড়িতে পিকনিক বাসের চাপায় 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আলাদা সড়ক দুর্ঘটনায় গতকাল 4 জেলায় নিহত হয়েছে আরও 5 জন। মধুটিলা ইকো পার্ক সড়কের রাজনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মালিঞ্চা নয়াপাড়া গ্রামের খুরশেদ আলম, আসমত আলী এবং সাদা মিয়া। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় মধুটিলা ইকো পার্ক থেকে ফিরছিল একটি বাস। বাসটিকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায় 3 আরোহী। এই সময় বাস চাপায় ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। পুলিশ বাসটিকে জব্দ করলেও চালক পালিয়ে যায়। এদিকে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ এলাকায় আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 2 শিশু। হবিগঞ্জ, গোপালগঞ্জ এবং কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে আরও 3 জন। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। পুরো দেশ নিজের দখলে নেয়ার আশাবাদী সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এদিকে সিরিয়ায় অভিযানে বিদেশি পদাতিক সেনা নামালে বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে বলে সতর্ক করেছেন রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক দুর্লভ সাক্ষাৎকারে আসাদ জানান, তার সেনাবাহিনী বিদ্রোহ নিয়ন্ত্রিত অঞ্চলগুলো দখলের চেষ্টা করে যাচ্ছে। এতে তারা সফল হবে। আগামী 1 সপ্তাহের মধ্যে সিরিয়ার যুদ্ধবিরতিতে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো রাজি হওয়ার পরপরই আসাদের সাক্ষাৎকারটি প্রকাশ করে এএফপি। তবে জঙ্গি সংগঠন আইএস এবং সিরিয়ার বিদ্রোহী আল নুসরা ফ্রন্টকে যুদ্ধবিরতির বাইরে রাখা হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হলে জাতিসংঘের শান্তি আলোচনা আবারও শুরুর ব্যাপারে আশাবাদী রাষ্ট্রগুলো। জার্মানির মিউনিকে মন্ত্রিসভার বৈঠক শেষে গতকাল সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জানিয়েছেন, যুদ্ধবিরতির পাশাপাশি সিরিয়ার অবরুদ্ধ এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা পৌঁছে দিতেও একমত হয়েছেন তারা। এদিকে সিরিয়ায় সৌদি আরবের পদাতিক সেনা পাঠানোর প্রতিক্রিয়ায় জার্মান সংবাদপত্রকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের সমালোচনা করেছেন রুশ প্রধানমন্ত্রী। এবার ক্লেমন খেলার খবর। এসএ গেমস ফুটবল ফাইনালের টার্গেটে ভারতের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। বল নিয়ন্ত্রণে আধিপত্য রাখাই হবে দলের বিশেষ কৌশল, জানিয়েছেন বাংলাদেশ কোচ মরিনো গঞ্জালেস। তার পরিকল্পনা বাস্তবায়নে আত্মবিশ্বাসী দলের ফুটবলাররাও। ভারতের গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর 2:30টায় শুরু হবে ম্যাচটি। সাফ ও বঙ্গবন্ধু গোল্ড কাপের ভরাডুবিতে সংকটাপন্ন বাংলাদেশের ফুটবল। বিচারের কাঠগড়ায় ফুটবলাররা। এমন ক্রান্তিকালে ভারতের এসএ গেমসে আশার আলো দেখাচ্ছে বাংলাদেশ অলিম্পিক দল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেছে সেমিফাইনালে।
নেপালের বিপক্ষে ফিনিশিং দুর্বলতায় হেমন্ত রুবেলদের নৈপুণ্যে ঘাটতি থাকলেও জয় দিয়ে বি গ্রুপ সেরা হওয়ায় আত্মবিশ্বাসী বাংলাদেশ। এ গ্রুপ রানার্স আপ ভারতের বিপক্ষে সেমিফাইনালে বাংলাদেশ ফেভারিট, এই সাইকোলজিক্যাল বিষয়টাই শিষ্যদের মাথায় দিয়েছেন কোচ। পরিকল্পনা যেন কোনোভাবে না হারায় বলের নিয়ন্ত্রণ। The important in football is make the chances. The important chances. See your team chances. Don't worry. The next match arrive. Victory arrive. ব্যর্থ ফুটবলের হতাশা কাটাতে এসএ গেমসের ফাইনালে চোখ হেমন্তদের। খেলবেন আক্রমণাত্মক ফুটবল। আমাদের সেরাটা যদি খেলতে পারি তাহলে পাবলিক আর মাঠ কিছুই না, ইন্ডিয়াকে হারাতে পারবো আশা করি। তো অনেক মিস্টেক হয়েছে গত ম্যাচে, তারপরে ভুটানের ম্যাচেও অনেক মিস্টেক হয়েছে। আমি মিস্টেক করছি, জীবন ভাইও হ্যাটট্রিক করতে পারতো কালকে। তো আমি মনে করি এগুলো যদি ফুল কনসেন্ট্রেশন দেওয়া যায় তো আমরা গোল করতে পারবো আশা করি, এবং ইন্ডিয়ার ম্যাচে কাজে লাগাইতে হবে আমাদের। 2010-এ ভারতকে হারিয়ে মামুনুলদের ফাইনাল খেলার ইতিহাসকে আবারও মঞ্চস্থ করার সুযোগ নতুন প্রজন্মের রুবেল হেমন্তদের সামনে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। সংবাদ শেষ করব পাইনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে। কোন সরকারের অধীনে আগামী নির্বাচন, এখনই আলোচনার তাগিদ ইউরোপীয় ইউনিয়নের। বাক স্বাধীনতা এবং মানবাধিকার পরিস্থিতিতে উঠবে। কারচুপির শঙ্কা থাকলেও ইউপি নির্বাচনে যাবে বিএনপি, কাউন্সিল নিয়ে ষড়যন্ত্র করছে সরকার বলেছেন নেতারা। বিএনপি কাউন্সিলে আগ্রহ নেই সরকারের বলেছেন হানিফ, দলীয় চূড়ান্ত প্রার্থী তালিকা 15 ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্রে পাঠানোর নির্দেশ। রাজধানীর বাড্ডা থেকে দুদিনে নবজাতক চুরি, ক্রেতা সেজে শান্তিবাগ থেকে উদ্ধার করল র্যাব। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণ ফোন, বাংলা লিংক এবং এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 এই নাম্বারে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।